প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ঢাকা কলেজের অনলাইন ক্লাসের শিডিউল অনুযায়ী তৃতীয় বর্ষের সাথে আজকে তোমাদের ক্লাস। তো তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ক্লাসে। তো চলে যাচ্ছি আমার আজকের ক্লাসে স্লাইডগুলোতে। ঢাকা কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের ৩০৬ নম্বর কোর্সে যে এপিডেমিওলজি কোর্সটা আছে তার উপরে একটা ক্লাস কন্ডাক্ট করব। তো ইতিমধ্যে এপিডেমিওলজির যে বিভিন্ন স্টাডিগুলো আছে সেই স্টাডিগুলো নিয়ে আমরা পড়ছিলাম। তো সেক্ষেত্রে গত ক্লাসে আমরা কোড স্টাডি শেষ করেছি। আজকে আমরা নতুন একটা স্টাডি পড়ব। তো পড়া শুরু করার আগে আমি আমার পরিচয়টি আরেকবার একটু দিয়ে নিচ্ছি। আমি তোমাদের পরিসংখ্যান বিভাগের লেকচারার তিথি দাস, ঢাকা কলেজ, ঢাকা। তো প্রথমেই চলে যাচ্ছি আজকের ক্লাসে আমরা যে স্টাডিটা পড়ব সেই স্টাডি সম্পর্কে আউটলাইন, অর্থাৎ সেই স্টাডি কি কি বিষয় আমরা দেখব সেটাই হচ্ছে আগে আউটলাইনগুলো দেখে নিই। আজকে আমরা মূলত যে স্টাডিটা পড়ব সেই স্টাডিটার নাম হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। ক্লাসে প্রথমেই যেইগুলো আমরা পড়বো, প্রথমেই আমরা পড়বো কেস কন্ট্রোল স্টাডিতে কি কি গ্রুপ আছে সেগুলো। তারপরেই আমরা কেস কন্ট্রোল স্টাডি সম্পর্কে একটা ব্রিফ ধারণা নেওয়ার চেষ্টা করব। স্টাডির যে ডিজাইনটা আছে কেস কন্ট্রোলে, সেই স্টাডি ডিজাইনটা জানবো। তারপরেই আমরা চলে যাব একটা এক্সাম্পলে, যেন আমাদের কেস কন্ট্রোল স্টাডি ডিজাইনের যেই হচ্ছে বাস্তবসম্মত একটা উদাহরণের মাধ্যমে যেন আমরা বিষয়টা পরিষ্কার হতে পারি, সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। তারপরে আমরা চলে যাব কোড স্টাডিতে, যেমন হচ্ছে আমরা কোড স্টাডি থেকে কি কি পাই বা কি কি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমরা করি বা কি কি টুলস ব্যবহার করে কি কি জিনিস আমরা পাই, অর্থাৎ সেরকম ভাবে কেস কন্ট্রোল স্টাডিতেও আমরা কি কি ফাইন্ডিংস পাবো সেটা আমরা দেখব। তারপরে সেই ফাইন্ডিংস এর মধ্যে একটা উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে মেজার্স অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি। কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে সেই মেজার্স অফ ডিজিজ ফ্রিকোয়েন্সিটা আমরা জানবো। তার পরবর্তীতেই আমরা চলে যাব ফাইন্ডিংস এর আরেকটি অংশ, অর্থাৎ মেজার্স অফ অ্যাসোসিয়েশনে। অ্যাসোসিয়েশন মেজার করার জন্য যে টুল, অর্থাৎ অডস রেশিও, সেটা সম্পর্কে আমরা জানবো। তারপরেই জানবো যে অডস রেশিও আমরা কিভাবে ক্যালকুলেট করি সেটা। অতঃপর সেই অডস রেশিওকে আমরা কিভাবে ইন্টারপ্রিট করব সেটা সম্পর্কে জানবো। সবশেষে না, যে এই পুরো জিনিসগুলো কেস কন্ট্রোল স্টাডি সম্পর্কে জানার পরে আমরা খুব সহজেই একটা কেস কন্ট্রোল স্টাডিতে আমরা কি কি স্টেপ ব্যবহার করছি সেগুলো আমরা সহজেই পরবর্তীতে বলে দিতে পারবো। সেক্ষেত্রে আমরা অ্যাট এ গ্ল্যান্স কেস কন্ট্রোল স্টাডিতে যে স্টেপসগুলো আছে সেগুলো আমরা দেখব। তারপরে মানে খুবই অল্প পরিসরে সেই সামারিটা আমরা জানবো, যে আসলে কেস কন্ট্রোল স্টাডিতে কি ঘটছে সেটা একটা সামারি দেখবো। আচ্ছা, তো চলো চলে যাই প্রথমে কেস কন্ট্রোল স্টাডিতে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো সম্পর্কে আগে একটু জেনে নিই। কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে প্রথমেই আমার যে স্টাডি পপুলেশনটা আছে সেই পপুলেশন থেকে আমরা দুইটা গ্রুপে ভাগ করব সেই পপুলেশনটাকে, স্টাডি পপুলেশনটাকে। সেই গ্রুপ দুইটা হচ্ছে, একটা হচ্ছে কেস এবং আরেকটা গ্রুপ হচ্ছে কন্ট্রোল। তো কেস কি আর কন্ট্রোল কি, তোমরা যখন কোড স্টাডি পড়েছিলা বা অন্যান্য স্টাডি যখন পড়েছিলা তখন কিন্তু আমরা এরকম কিছু গ্রুপে ভাগ করে নিয়েছিলাম, যে স্টাডিটা কন্ডাক্ট করার জন্য এরকম দুইটা গ্রুপ থাকবে বা একটা গ্রুপ থাকবে বা একাধিক গ্রুপ থাকবে, ঠিক আছে? তো কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রেও আমরা হচ্ছে সেরকম গ্রুপিং করব। আমার যে স্টাডি পপুলেশনটা আছে সেক্ষেত্রে আমরা দুইটা গ্রুপ করব, একটা হচ্ছে কেস গ্রুপ আর একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। তো কেস গ্রুপ কি? কেস গ্রুপ হচ্ছে সেই কেস গ্রুপে আসবে শুধুমাত্র আমার ডিজিজড পার্সনরা, অর্থাৎ যেসব পার্সনরা একটা স্পেসিফিক ডিজিজ অলরেডি আমার হয়ে গেছে, সেই ডিজিজড পার্সনরা, অর্থাৎ ডিজিজে ভোগা যে রোগীরা আছে সেই ডিজিজড পার্সনরাই হচ্ছে আমার মেইনলি কেস গ্রুপে আসবে। আর কন্ট্রোল গ্রুপে কারা আসবে? কন্ট্রোল গ্রুপে আসবে আমার সেই সব লোক বা পার্সন
যারা হচ্ছে এখনো সেই স্পেসিফিক ডিজিজটা হয়নি বা সেই ডিজিজে ভুগছে না। ঠিক আছে, তো কেস কন্ট্রোল স্টাডিতে প্রথমেই আমার যেটা থাকবে যে দুইটা গ্রুপকে আমি ডিফাইন করে নিব স্টাডি পপুলেশন থেকে, যেটা একটা হচ্ছে কেস আর একটা হচ্ছে কন্ট্রোল। কেস গ্রুপে শুধুমাত্র ডিজিজড পার্সনরা যাবে আর কন্ট্রোল গ্রুপে নন ডিজিজড পার্সনরা যাবে। তবে সেক্ষেত্রে অবশ্যই আমার একটা স্পেসিফিক ডিজিজ আমার হচ্ছে যেটার উপরে আমি হচ্ছে স্টাডিটা কন্ডাক্ট করব, সেই ডিজিজটা কিন্তু আমার স্পেসিফিক করে নিতে হবে, যে লাং ক্যান্সার অথবা হচ্ছে তোমার কোলন ক্যান্সার বা হচ্ছে তোমার এইচআইভি এইডস, এই ধরনের তোমার যে কোনো একটা ডিজিজ হচ্ছে আমি ফিক্স করে নিব, যেটার উপর স্টাডি করব। এবং সেই হচ্ছে সেক্ষেত্রে সেই ডিজিজ যাদের হচ্ছে ক্যারি করবে তারা হবে কেস গ্রুপ, আর যে সেই ডিজিজ যারা ক্যারি করবে না তারা হবে কন্ট্রোল গ্রুপ। তো চলো এবার জেনে নেই কেস কন্ট্রোল স্টাডিতে আসলে কি ঘটছে। কেস কন্ট্রোল স্টাডি হচ্ছে মূলত একটা ডিজিজ বেসড স্টাডি, কারণ যেহেতু আমরা স্টাডিটা শুরুই করছি ডিজিজ নন ডিজিজ দিয়ে, তো অবশ্যই এটা একটা ডিজিজ বেসড স্টাডি। তো প্রথমে আমরা কি করব, আমার যে স্টাডি পপুলেশনটা আছে সেক্ষেত্রে আমি ইনভেস্টিগেটর হিসেবে আমার স্টাডি পপুলেশনটাকে দুইটা গ্রুপে ভাগ করে ফেলবো, যেটা আমি একটু আগে দেখিয়েছি যে দুইটা গ্রুপ, সেটা হচ্ছে একটা কেস গ্রুপ আর একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। আর এই দুইটা গ্রুপকে ভাগ করব আমি কিসের উপর বেস করে, ডিজিজ প্রেজেন্ট না অ্যাবসেন্ট তার উপর বেস করে। এক্ষেত্রে আমার প্রত্যেকটা কেস গ্রুপের জন্য অবশ্যই একটা করে কন্ট্রোল গ্রুপ সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে যেমন ধরলাম এইচআইভি যাদের আছে তারা কেস গ্রুপ, আবার একজন এইচআইভি গ্রুপের হচ্ছে এইচআইভি আছে এরকম একজন লোকের এগেইনস্টে আমার কন্ট্রোল গ্রুপে এইচআইভি রোগ নেই এরকম একজন লোককেই কিন্তু আমার সেট করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা কেস গ্রুপের জন্য হচ্ছে যে একটা কেস গ্রুপ যে আছে যে হ্যাঁ এদের এইচআইভি রোগ আছে, সেক্ষেত্রে তার জন্য আমার একটা স্পেসিফিক কন্ট্রোল গ্রুপ আমার ঠিক করে দিতে হবে যাদের হচ্ছে এইচআইভি রোগটা নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আরেকটা জিনিস বলে নিই যে এখানে কেস গ্রুপ আর কন্ট্রোল গ্রুপে আমার হচ্ছে প্রপোর্শনটা তোমার বা রেশিওটা, যেটা প্রপোর্শন ঠিক না বলে আমি রেশিও বলি, কেস গ্রুপের সংখ্যা আর কন্ট্রোল গ্রুপের সংখ্যা, কেস আর কন্ট্রোলের হচ্ছে রেশিওটা 1:1 হতে পারে, অথবা 1:2, 1:3, 1:4 এরকমও হতে পারে। অর্থাৎ একটা কেস গ্রুপের এগেইনস্টে একটা কন্ট্রোল গ্রুপ থাকতে পারে, অথবা একটা কেস গ্রুপের এগেইনস্টে দুই হচ্ছে এক বা একাধিক কন্ট্রোল গ্রুপ থাকতে পারে, যে একটা কেস গ্রুপের সাথে দুইটা কন্ট্রোল গ্রুপ থাকতে পারে, বা একটা কেস গ্রুপের সাথে তিনটা কন্ট্রোল গ্রুপ থাকতে পারে, আবার একটা কেস গ্রুপের সাথে একটা কন্ট্রোল গ্রুপও থাকতে পারে। কিন্তু অবশ্যই কেস গ্রুপের জন্য একটা স্পেসিফিক কেস গ্রুপের জন্য অবশ্যই আমার কন্ট্রোল গ্রুপ থাকতেই হবে, সেটা একটাও হতে পারে একাধিকও হতে পারে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি এই যে আমি কেস গ্রুপ আর কন্ট্রোল গ্রুপ অর্থাৎ ডিজিজ নন ডিজিজ, ঠিক আছে, এই দুইটা গ্রুপে যে ভাগ করলাম আমার স্টাডি পপুলেশনের হচ্ছে লোকগুলোকে, ঠিক আছে, সেই তারা হচ্ছে অবশ্যই ম্যাচিং বেসডে তাদেরকে আমার ভাগ করতে হবে। কিরকম ম্যাচিংটা বলতে এখানে আমি বুঝাচ্ছি, যেমন আমি যদি 45 এজ গ্রুপের লোক নিই, সবাই আমার 45 এজ গ্রুপেরই হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার ম্যাচিংটা এজ বেসড হতে পারে, সেক্স বেসড হতে পারে, মানে মেল ফিমেল হতে পারে, তারপর হচ্ছে সোশিও ইকোনমিক যে কোনো ভ্যারিয়েবলের বেসে, সোশিও ইকোনমিক যে কোনো ক্যারেক্টারিস্টিক্স এর বেসমেন্টে হচ্ছে এই ম্যাচিংটা হতে পারে। ঠিক আছে, তো আমি সেরকম ভাবে ম্যাচ করে নিব যে যদি একটা নির্দিষ্ট হচ্ছে যেমন যদি শুধু মেল নেই সেক্ষেত্রে শুধু মেল, ফিমেল নিলে শুধু ফিমেল, এরকম করে আমরা হচ্ছে ম্যাচিং করে নিব। ঠিক আছে, তারপর আমরা যে দুইটা গ্রুপ আমার হয়েছে অর্থাৎ কেস গ্রুপ আর কন্ট্রোল গ্রুপ, তাদেরকে আমি তাদের হচ্ছে পাস্টে চলে যাব, আর তাদের এক্সপোজিং পাস্টে চলে যাব, এক্সপোজিং হিস্ট্রির পাস্টে চলে যাব। অর্থাৎ তাদের ক্ষেত্রে হচ্ছে তাদেরকে আমি যে কেস গ্রুপ আর কন্ট্রোল গ্রুপ আছে তাদেরকে আমি ইন্টারভিউ করব যে তাদের পাস্টে হচ্ছে ওই স্পেসিফিক ডিজিজটা হওয়ার রিস্ক ফ্যাক্টর গুলা ছিল কিনা, অর্থাৎ তারা ওই স্পেসিফিক ডিজিজের হচ্ছে যে এক্সপোজিং ফ্যাক্টর গুলো আছে, এক্সপোজার হওয়ার জন্য যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে তাদের সেগুলো ছিল কিনা, সেই পাস্ট ইনফরমেশন হচ্ছে তাদের আমরা
ইন্টারভিউইং করে বা যেভাবেই হোক সেই ইনফরমেশনগুলো আমরা নিব। এখন দেখো, যেহেতু আমরা এই যে কেস গ্রুপ আর কন্ট্রোল গ্রুপকে তাদের পাস্ট এক্সপোজিং ইনফরমেশন আমরা নিচ্ছি, অর্থাৎ ইনফরমেশনটা আমার পাস্ট ইনফরমেশন নিচ্ছি, তাই অর্থাৎ অতীতে গিয়ে টাইমিং এর ক্ষেত্রে আমি অতীতের ইনফরমেশনটা নিচ্ছি, তাই এটা কিন্তু এক ধরনের রিট্রোস্পেক্টিভ স্টাডি। এক্ষেত্রে রিট্রোস্পেক্টিভ স্টাডি তোমরা জানো যে সাধারণত আমরা যদি বর্তমান সিচুয়েশন থেকে ইনফরমেশন জন্য পাস্টে চলে যাই, সেক্ষেত্রে সেটা যেহেতু আমি ব্যাকওয়ার্ডে যাচ্ছি, সেক্ষেত্রে এর জন্য সেটাকে বলা হয় রিট্রোস্পেক্টিভ স্টাডি। তো সেই বেসমেন্টে আমরা বলতে পারবো যে কেস কন্ট্রোল স্টাডি একটা রিট্রোস্পেক্টিভ স্টাডি। তো মোটামুটি কেস কন্ট্রোল স্টাডিতে আমরা যদি ব্রিফে বলি, তাহলে আমরা দেখতে পেলাম যে এটা ডিজিজ বেস স্টাডি। তো ডিজিজের উপর বেস করে আমি ডিজিজ নন ডিজিজ দুইটা গ্রুপ করব। সেক্ষেত্রে হচ্ছে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ডিজিজের উপর বেস করে। আর প্রত্যেকটা গ্রুপের জন্য হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা কেস গ্রুপের জন্য আমার অবশ্যই কন্ট্রোল গ্রুপ থাকতেই হবে। তারপরে আমরা সেই দুই গ্রুপটাকে তাদের পাস্ট এক্সপোজার ফ্যাক্টর দিয়ে বা হচ্ছে পাস্ট এক্সপোজিং ফ্রিকোয়েন্সির মাধ্যমে হচ্ছে তাদেরকে হচ্ছে কম্পেয়ার করব। ঠিক আছে, তো চলে যাচ্ছি আমি কেস কন্ট্রোল স্টাডি ডিজাইনে। সেক্ষেত্রে প্রথমেই আমার যে পপুলেশন থাকবে, সেই পপুলেশন থেকে আমি প্রথমে আমার স্টাডি স্যাম্পলটা নিয়ে নিলাম, অর্থাৎ হচ্ছে পপুলেশন থেকে যে যে যার উপরে আমি হচ্ছে স্টাডিটা করব সেই স্টাডি স্যাম্পলটা নিলাম। তো এখানে এই গ্রুপটা অনেক সময় এটা বলা হয়ে থাকে যে শুধু স্টাডি স্যাম্পল না বলে অনেকে হচ্ছে স্টাডি পপুলেশনও বলে থাকে। এটা হচ্ছে তোমাদের সুবিধার জন্য আমি স্টাডি স্যাম্পলকে একটু ভাগ করে রাখলাম। তো সেক্ষেত্রে এইটাকে স্টাডি স্যাম্পলটা হচ্ছে আমরা কয়টা ভাগে ভাগ করব, দুইটা গ্রুপে বা দুইটা ভাগে ভাগ করব। একটা কি, একটা হচ্ছে কেস গ্রুপ, আরেকটা হচ্ছে আমার কন্ট্রোল গ্রুপ। ঠিক আছে, তো এই কেস গ্রুপের ক্ষেত্রে আমি হচ্ছে দুটা জিনিস দেখব। একটা হচ্ছে তারা এক্সপোজ ছিল কিনা, তাদের পাস্ট ইনফরমেশন দেখবো যে সেই কেস গ্রুপের পার্সন গুলা হচ্ছে আমার এক্সপোজ ছিল কিনা অথবা নট এক্সপোজ ছিল কিনা, এই ইনফরমেশনটা নিব। আবার কন্ট্রোল গ্রুপের ক্ষেত্রে আমি ঠিক সেম ওয়েতে এক্সপোজ ছিল কিনা নন এক্সপোজ ছিল কিনা সেই ইনফরমেশন আমি নিব। অর্থাৎ এখানে দেখো ডিরেকশন অফ টাইমটা আমার কিন্তু পাস্ট থেকে প্রেজেন্টের দিকে, অর্থাৎ হচ্ছে যে আলটিমেটলি কিন্তু হচ্ছে আমি পূর্বের ইতিহাস হচ্ছে পূর্বের ইনফরমেশন এক্সপোজিং ইনফরমেশন কিন্তু পূর্বেরটার থেকে নিচ্ছি, পূর্বেরটার থেকে নিয়ে হচ্ছে বর্তমানে কাজ করছি। সেক্ষেত্রে ডিরেকশন অফ টাইমটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। আর যদি আমি ডিরেকশন অফ ইনকোয়ারি বলি, তাহলে আমি কি করব, আমি কিন্তু ডিজিজ দিয়ে শুরু করেছি, ডিজিজ নন ডিজিজ পার্সন এদেরকে দিয়ে ইনস্ট্যান্ট শুরু করেছি। ঠিক আছে, তো আমার ইনকোয়ারিটা যাবে পাস্টের দিকে, আমার ডিরেকশনটা হবে পাস্টের দিকে, কারণ আমি ইনফরমেশন নিচ্ছি, ইনকোয়ারি করছি পাস্টের ইনফরমেশন থেকে। ঠিক আছে, তাহলে ডিরেকশন অফ ইনকোয়ারিটা হচ্ছে আমার পিছনের দিকে, আর হচ্ছে ডিরেকশন অফ টাইমটা হচ্ছে আমার সামনের দিকে। আচ্ছা, তারপরে দেখো এখন যদি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা দেখি, আমার মনে হয় তোমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। দেখো আমি যে স্টাডি ডিজাইনটা দেখিয়েছি সেখানে জাস্ট একটা এক্সাম্পল আমি বসিয়ে দিয়েছি। যে দেখো প্রথমে আমার কি ছিল, পপুলেশন ছিল, সেখান থেকে স্টাডি স্যাম্পল, সেই স্যাম্পলটা হচ্ছে সেই স্টাডি স্যাম্পলটা হচ্ছে আমার দুইটা গ্রুপে ভাগ করা। আমি ধরে নিচ্ছি এখানে আমার একটা রেয়ার ডিজিজ এইচআইভি এইডস, সেটাকে আমি কনসিডার করছি। ঠিক আছে, তো আমার কি এই স্টাডি পপুলেশনে দুই গ্রুপের পার্সন আছে, একটা হচ্ছে যারা হচ্ছে এইচআইভি রোগটা আছে তারা, অর্থাৎ কেস গ্রুপ, আর যারা হচ্ছে নন ডিজিজ অর্থাৎ নন এইচআইভি, অর্থাৎ যাদের এইচআইভি গ্রুপ হচ্ছে এইচআইভি অসুখটা নেই। তাহলে আমার দুইটা গ্রুপ হলো, প্রথমে কি কেস গ্রুপ হচ্ছে এইচআইভি গ্রুপ, আর হচ্ছে আমার কন্ট্রোল গ্রুপ হচ্ছে নন এইচআইভি গ্রুপ, অর্থাৎ এদের এইচআইভি আছে আর এদের এইচআইভি নেই। আর এক্ষেত্রে অবশ্যই আমার ম্যাচিং করে নেওয়াটা হচ্ছে প্রয়োজন। সেটা হচ্ছে এইজের বেসে হতে পারে, হচ্ছে তোমার হচ্ছে সেক্সের বেসে হতে পারে, বা হচ্ছে তোমার সোশিও ইকোনমিক যে কোনো ক্যারেক্টারিস্টিক্স এর বেসমেন্টে হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো দেখো এখানে এইচআইভি যারা পজিটিভ অর্থাৎ এইচআইভি রোগ যাদের আছে তাদেরকে আমি এখন ইনকোয়ারি করব, তাদের পূর্ববর্তী ইনফরমেশন নিব। পূর্ববর্তী ইনফরমেশন কি নিব, যে তাদের পূর্বে যখন তারা ব্লাড স্ক্রিনিং করেছিল, অর্থাৎ যেমন আমরা কিন্তু জানি যে এইচআইভি রোগ হওয়ার যে কারণগুলো আছে বা যেসব রিস্ক ফ্যাক্টরগুলো আছে,
সেই রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে ব্লাড ট্রান্সমিশন বা ব্লাড স্ক্রিনিং। ঠিক আছে, যে আমরা যখন একজনের শরীর থেকে আরেকজনের শরীরে হচ্ছে আমরা যখন ব্লাড ডোনেটিং করি, ঠিক আছে, যদি এমন হয় যে এইচআইভি আক্রান্ত একজন লোকের শরীর থেকে হচ্ছে অন্যজনের শরীরে ব্লাড আমরা দিয়ে থাকি, কিন্তু ভালো করে আমরা স্ক্রিনিং করে নিলাম না যে তার ব্লাডে হচ্ছে এইচআইভি জীবাণু ছিল কিনা। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে লোকটা আমার হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন করে হচ্ছে ব্লাড নিল, তার মধ্যেও কিন্তু এইচআইভি রোগটা ছড়িয়ে পড়লো। এইচআইভি রোগ ছড়ানোর যে কারণগুলো আছে সেটা কিন্তু একটা স্পেশাল কারণ হচ্ছে এটা, অর্থাৎ ব্লাড স্ক্রিনিং। যে ব্লাড স্ক্রিনিং করে আমরা দেখি যে যাকে আমি হচ্ছে ডোনার হিসেবে ইউজ করছি তার মধ্যে জীবাণুটা আছে কিনা। ঠিক আছে, তো আমি যে এইচআইভি পজিটিভ যে লোকটা আমি যে পিপল বা হচ্ছে যে কেসটা আমি পেলাম, তাদেরকে আমরা হচ্ছে দুইটা ইনফরমেশন আমরা নিলাম, যে বা হচ্ছে তাদের কি পূর্বে ব্লাড স্ক্রিনিংটা হয়েছিল কিনা, মানে তারা যখন ব্লাড দিয়েছিল তাদের ব্লাড স্ক্রিনিংটা হয়েছিল কিনা, তারা হচ্ছে সেই এক্সপোজ কিনা। হচ্ছে ব্লাড স্ক্রিনিং যদি করে থাকে সেক্ষেত্রে হচ্ছে এটা একটা এক্সপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা হবে, অর্থাৎ ব্লাড স্ক্রিনড করা হয়েছিল, সেটা হচ্ছে একটা এক্সপোজিং ফ্যাক্টর হিসেবে, একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো হচ্ছে সেক্ষেত্রে এই যে এইচআইভি আক্রান্ত যে ডিজিজ পার্সনটা, তার পূর্বের ইতিহাস আমি নিব, তার ব্লাড স্ক্রিনিং হয়েছিল কিনা, অথবা তার ব্লাড স্ক্রিনিং হয়নি। ঠিক আছে, এই ইনফরমেশন আমি নিব। ঠিক আছে, সেম ওয়েতে অর্থাৎ এই কেস গ্রুপের লোকগুলা এক্সপোজ ছিল নাকি নন এক্সপোজ ছিল। ঠিক আছে, এই ইনফরমেশন আমরা নিব। আবার সেম ওয়েতে সেম ইনফরমেশন আমরা নিব হচ্ছে নন এইচআইভি গ্রুপের লোকের জন্য, অর্থাৎ নন ডিজিজ লোকের জন্য হচ্ছে তাদের ইনকোয়ারি করব, তাদের পাস্ট ইনফরমেশন থেকে তাদের ব্লাড স্ক্রিনিং, তারা ব্লাড ডোনেট করেছিল কিনা, ব্লাড ডোনেটিং এর ক্ষেত্রে তাদের ব্লাড স্ক্রিনিং করা হয়েছিল কিনা, অথবা তাদের ব্লাড স্ক্রিনিং করা হয়নি কিনা। ঠিক আছে, অর্থাৎ তারা এক্সপোজ ছিল কিনা অথবা নন এক্সপোজার ছিল কিনা, অর্থাৎ তাদের মধ্যে রিস্ক ফ্যাক্টরটা ছিল কিনা, অর্থাৎ ব্লাড হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনে ব্লাড স্ক্রিনিং যে রিস্ক ফ্যাক্টরটা সেটা তাদের মধ্যে ছিল কিনা, অথবা তাদের মধ্যে সেই রিস্ক ফ্যাক্টরটা ছিল না কিনা। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা হচ্ছে দেখলাম। এখানেও সেক্ষেত্রে ডিরেকশন অফ টাইমটা আর ডিরেকশন অফ ইনকোয়ারি আগেরটার মতোই একই থাকছে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমার তোমার হচ্ছে কিভাবে আমরা হচ্ছে একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখলাম। হ্যাঁ, সেই ক্ষেত্রে তোমার হতে পারে আরো একটা উদাহরণ আমি হচ্ছে তোমাদের একটু বলতে পারি, যেমন আমরা হচ্ছে ইয়া করব যে ফুড হ্যাবিট, এই জিনিসটা হচ্ছে আমার কোলন ক্যান্সার বা যে কোনো একটা স্পেসিফিক ক্যান্সার ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কিনা এটা যদি হচ্ছে স্টাডি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা প্রথমেই ওই ক্যান্সারের যাদের ক্যান্সার আছে অর্থাৎ ডিজিজ পার্সন আর যাদের ক্যান্সার নেই নন ডিজিজ পার্সন, দুইটা গ্রুপ নিলাম, ডিজিজ গ্রুপ আর নন ডিজিজ গ্রুপ, অর্থাৎ কেস গ্রুপ আর কন্ট্রোল গ্রুপ। যাদের ডিজিজ আছে তারা কেস গ্রুপ আর যাদের ডিজিজ নাই তারা কন্ট্রোল গ্রুপ। তো কেস গ্রুপকে হচ্ছে আমি নিয়ে তাদেরকে ইনকোয়ারি করলাম, তাদের পূর্বের ইনফরমেশন নিলাম, তাদের যে তাদের পাস্টে তাদের ফুড হ্যাবিটে, যেই ফুড হ্যাবিটের কারণে হচ্ছে এই ক্যান্সারটা হতে পারে সেই ফুড হ্যাবিটটা ছিল কিনা, তারা এক্সপোজার ছিল কিনা, ওই রং ফুড হ্যাবিটে তাদের ছিল কিনা। যদি রং ফুড হ্যাবিট থেকে থাকে তাহলে তারা এক্সপোজ ছিল, আর রং ফুড হ্যাবিট না থাকলে তারা যে নন এক্সপোজ ছিল, অর্থাৎ তাদের মধ্যে রিস্ক ফ্যাক্টরটা মানে রং ফুড হ্যাবিটটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর, ওই রিস্ক ফ্যাক্টরটা উপস্থিত ছিল কিনা বা অনুপস্থিত ছিল কিনা। ঠিক আছে, তো হচ্ছে এভাবে হচ্ছে যে কেস গ্রুপ অর্থাৎ যারা ডিজিজ পার্সন তাদের কাছ থেকে ওই ইনফরমেশনটা নিব আমি, সেম ওয়েতে যারা নন ডিজিজ পার্সন অর্থাৎ যারা আমার কন্ট্রোল গ্রুপ তাদের কাছ থেকে কিন্তু আমি সেম ইনফরমেশন গুলা নিব। ঠিক আছে, তো এইটাই ওই পুরো প্রসেসটাই হচ্ছে আমার হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি, অর্থাৎ ডিজিজ গ্রুপ নন ডিজিজ গ্রুপ নিয়ে তাদেরকে আমি তাদের পাস্ট ইনফরমেশন নিব, তাদের ওই রিস্ক ফ্যাক্টর, ওই ডিজিজ হওয়ার ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর ছিল কি ছিল না, তারা এক্সপোজার ছিল কি ছিল না। ঠিক আছে, ওকে ফাইন। তো এখন আমরা দেখব এই যে কেস কন্ট্রোল স্টাডিটা আমরা এই ওয়েতে যে কন্ডাক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা কি কি ফাইন্ডিংস পাই, অর্থাৎ বা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কি কি মেজারমেন্ট আমরা পাই। তো সেক্ষেত্রে কেস কন্ট্রোল স্টাডিতে আমরা দুই ধরনের মেজারমেন্ট পেতে পারি। একটা হচ্ছে মেজার্স অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি অথবা যেটাকে বলা হয় প্রিভ্যালেন্স অফ ডিজিজ। এখানে দেখো, এখানে কিন্তু আমার ইনসিডেন্স বিষয়টা আসবে না, কারণ এখানে আমরা অলরেডি ডিজিজ উপস্থিত আছে, তাই এখানে আমার
প্রিভ্যালেন্স অফ ডিজিজটা আসবে, নট ইনসিডেন্স অফ ডিজিজ। ঠিক আছে, কোহোর্ট স্টাডিতে কিন্তু আমরা হচ্ছে ইনসিডেন্স অফ ডিজিজ পড়েছিলাম, এর ক্ষেত্রে একটু বলে রাখলাম। আচ্ছা, তো আরেকটা জিনিস যেটা পাবো সেটা হচ্ছে মেজার্স অফ অ্যাসোসিয়েশন, অর্থাৎ সেক্ষেত্রে আমি সম্পর্ক দেখব। হ্যাঁ, তো এই স্টাডিটা করার মাধ্যমে কিছু সম্পর্ক মেজার করব। একটা হচ্ছে ডিজিজ ফ্রিকোয়েন্সিটা মেজার করব, আরেকটা হচ্ছে সম্পর্ক মেজার করব। আর সেক্ষেত্রে সম্পর্ক মেজার করার যে টুলটা আমার ব্যবহৃত হবে, যেই স্ট্যাটিস্টিক্যাল হচ্ছে সূত্র বলো বা টুলস বলো যেটা ব্যবহৃত হবে, সেটার নাম হচ্ছে অডস রেশিও, যেটাকে সংক্ষেপে প্রকাশ করা হয় ওআর দিয়ে। তো চলো চলে যাই প্রথম যে ফাইন্ডিংস আমার, অর্থাৎ মেজার্স অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি বা যেটাকে বলা হয় প্রিভ্যালেন্স অফ ডিজিজ, সেটা দেখে নিই। আচ্ছা, মেজার্স অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি অথবা প্রিভ্যালেন্স অফ দ্য ডিজিজ আমরা কিভাবে করব? দেখো, সেক্ষেত্রে আমরা একটা হচ্ছে টেবিল ব্যবহার করতে পারি, ফ্রিকোয়েন্সি টেবিল যেটা, সেই টেবিলে হচ্ছে আমার কেস থাকবে, কন্ট্রোল থাকবে, আর হচ্ছে এক্সপোজড থাকবে, নন এক্সপোজড থাকবে। এখানে এক্সপোজড কিন্তু মানে কি, যে এক্সপোজড মানে হচ্ছে যে আমার ওই স্পেসিফিক ডিজিজ হওয়ার জন্য যে আমার রিস্ক ফ্যাক্টরটা যদি থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে বলা হবে এক্সপোজড। আর নন এক্সপোজড কারা, যে ওই স্পেসিফিক ডিজিজটা হওয়ার ক্ষেত্রে যে রিস্ক ফ্যাক্টর সেটা যাদের মধ্যে থাকবে না, তারা নন এক্সপোজড। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখানে দেখলাম যে কিছু সংখ্যার মাধ্যমে, এখানে আমি সংখ্যা না দিয়ে ABCD দিয়ে বুঝিয়ে দিলাম যে এখানে আমার এক্সপোজ গ্রুপের কেজ সংখ্যা হচ্ছে A, এক্সপোজ গ্রুপের কন্ট্রোল সংখ্যা হচ্ছে B। আচ্ছা, আর নন এক্সপোজ গ্রুপের কেজ সংখ্যা হচ্ছে C, আর নন এক্সপোজ গ্রুপের কন্ট্রোল সংখ্যা হচ্ছে D। সেক্ষেত্রে আমার টোটাল কেজ সংখ্যা হবে A প্লাস C, আর টোটাল কন্ট্রোল সংখ্যা হবে আমার B প্লাস D। অর্থাৎ এক্ষেত্রে যদি আমি তোমার প্রপোর্শন, কেসের প্রপোর্শনটা চাই, সেক্ষেত্রে আমার কেস হবে A ডিভাইডেড বাই A প্লাস C। আর যদি প্রপোর্শন অফ হচ্ছে কন্ট্রোল বের করতে চাই, সেক্ষেত্রে প্রপোর্শন অফ কন্ট্রোল হবে B ডিভাইডেড বাই B প্লাস D। ঠিক আছে, তো সাধারণত আমরা হচ্ছে এটার উপর যদি কোনো অঙ্ক করি বা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট যদি করি, সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার সংখ্যা দিয়ে হবে, এই ABCD এইগুলোর জায়গায় শুধুমাত্র সংখ্যা থাকবে। তো আমি এখানে সংখ্যা দিয়েও একটা টেবিল দেখিয়েছি, এবং সেক্ষেত্রে যদি আমি কোনো স্পেসিফিক স্টাডি করতে চাই কোনো স্পেসিফিক ডিজিজের ক্ষেত্রে, যেমন HIV নন HIV যেটা আমি হচ্ছে এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম, তো HIV হচ্ছে আমার ডিজিজ গ্রুপ বা কেস গ্রুপ, আর নন HIV হচ্ছে আমার কন্ট্রোল গ্রুপ বা হচ্ছে নন ডিজিজ গ্রুপ। আর হচ্ছে এক্সপোজ গ্রুপ হচ্ছে যাদের হচ্ছে রিস্ক ফ্যাক্টর ছিল, অর্থাৎ ব্লাড স্ক্রিন ছিল, আর হচ্ছে নন এক্সপোজ গ্রুপ হচ্ছে নট ব্লাড স্ক্রিন। ঠিক আছে, তো এই গেল হচ্ছে তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিলটা আমার। তো এক্ষেত্রে আমি প্রপোর্শন অফ কেস আর প্রপোর্শন অফ কন্ট্রোলটা হচ্ছে আরেকবার একটু বলে নিই। এক্ষেত্রে আমি কি পাচ্ছি, প্রিভ্যালেন্স অফ ডিজিজটা পাচ্ছি। ঠিক আছে, সেক্ষেত্রে প্রপোর্শন অফ কেস আর প্রপোর্শন অফ কন্ট্রোলটা আমরা পাচ্ছি, ডিজিজ ফ্রিকোয়েন্সিটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তো আমার মেজার্স অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি হয়ে গেল। প্রথম অংশটা আমার শেষ, যে দুইটা আউটকাম আমরা পাবো, তার মধ্যে প্রথম যে আউটকামটা অর্থাৎ মেজার্স অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যেটা, সেটা আমি দেখে ফেললাম। এখন আমি যাব হচ্ছে মেজার্স অফ অ্যাসোসিয়েশন, সম্পর্ক মেজার করার জন্য, যেটাকে আমি মেজার করব অডস রেশিও দ্বারা। ঠিক আছে, অডস রেশিও মূলত হচ্ছে আমার একটা এক্সপোজার এবং আউটকামের মধ্যে অ্যাসোসিয়েশন মেজার করে। ঠিক আছে, এক্সপোজার এবং আউটকামের মধ্যে এই অ্যাসোসিয়েশন মেজার করার টুলটাই হচ্ছে আমার অডস রেশিও। অর্থাৎ আমরা বলতে পারি কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে আমরা যদি এক্সপোজার আর আউটকামের মধ্যে, আউটকাম বলতে কিন্তু এখানে ডিজিজ বোঝাচ্ছে, ঠিক আছে, এক্সপোজার এবং আউটকামের মধ্যে যদি আমরা অ্যাসোসিয়েশন মেজার করতে চাই, সেক্ষেত্রে আমরা কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে ব্যবহার করব অডস রেশিও নামক টুলটি। ঠিক আছে, আর এটা আমার ব্যবহার করাই হচ্ছে যে এই জন্য যে একটা পার্টিকুলার এক্সপোজার, একটা পার্টিকুলার এক্সপোজার ফ্যাক্টরটা আমার হচ্ছে একটা পার্টিকুলার ডিজিজের জন্য তোমার রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করবে কিনা, মূলত এইটা বের করাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা অডস রেশিওটা ক্যালকুলেট করে থাকি যে ইকুয়েশনটার মাধ্যমে, সেটা হচ্ছে odds ratio equal to odds of the event in exposed group divided by odds of the event in non-exposed group। আর এই ক্ষেত্রে oddsটা আমার রিপ্রেজেন্ট করে যে an outcome will occur in the presence of exposure compared to the odds of the
outcome will occur in the absence of এক্সপোজার, অর্থাৎ এক্সপোজিং ফ্যাক্টরের প্রেজেন্স এবং এক্সপোজিং ফ্যাক্টরের অ্যাবসেন্স, এই দুইটা কেসে আমার অডসের যে রেশিওটা আমরা পাবো, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে সরি সে কি বললাম যে এক্সপোজারের প্রেজেন্টে আর হচ্ছে যে আউটকামের এক্সপোজারের প্রেজেন্সে আমরা যে আউটকামটা পাবো আর হচ্ছে এক্সপোজারের অ্যাবসেন্সে আমরা যে আউটকাম পাবো সেটার কম্পারিজনই হচ্ছে আমরা অডস রেশিওর মাধ্যমে দেখব, ঠিক আছে। তো আসো এখন আমরা জেনে নিই যে আমরা এই অডস রেশিওটা একটা ফ্রিকোয়েন্সি টেবিল থেকে কিভাবে মেজার করব। একটু আগে কিন্তু আমরা যে বলেছিলাম যে দুই ধরনের আউটকাম পাবো, একটা হচ্ছে মেজার্স অফ ফ্রিকোয়েন্সি, আরেকটা হচ্ছে মেজার্স অফ অ্যাসোসিয়েশন। ওই যে ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট যে আমার ছিল সেখানে কিন্তু যে আমরা টেবিলটা পেয়েছিলাম সেখানে হচ্ছে দেখো এখানে যে টেবিলটা আমাদের ছিল সেই টেবিলটাই কিন্তু আমি এখানে আবার পুনরায় লিখেছি, অর্থাৎ ডিজিজ গ্রুপ, নন ডিজিজ গ্রুপ, এখানে এক্সপোজ গ্রুপ, এখানে হবে নন এক্সপোজ গ্রুপ, ঠিক আছে। তো নন এক্সপোজটা এখানে হচ্ছে লেখাটা উঠেনি, তো এখানে নন এক্সপোজ গ্রুপ হবে। তো সেক্ষেত্রে এই পূর্বের টেবিলটাই, এই টেবিলটা যদি সন্দেহ থেকে থাকে তাহলে হচ্ছে তোমরা আগের স্লাইডে যে টেবিলটা ছিল ওই টেবিলটা দেখতে পারো, একই টেবিল, সেম টু সেম টেবিল, ঠিক আছে। শুধু হচ্ছে আমি এখানে নামটা একই জিনিস নির্দেশ করে একটু নামের হেডিংটা চেঞ্জ করে দিয়েছি, কারণ ডিজিজ গ্রুপ যে কথা, কেস গ্রুপ একই কথা, বা হচ্ছে তুমি যদি উদাহরণ হিসেবে এইচআইভি ধরো, এইচআইভি গ্রুপ একই কথা। সেই ক্ষেত্রে আবার নন ডিজিজ গ্রুপ বা হচ্ছে নন এইচআইভি গ্রুপ বা হচ্ছে কন্ট্রোল গ্রুপ সবগুলো আমার একই জিনিস নির্দেশ করছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে অডস রেশিও নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব, অডস রেশিও সূত্রে আমরা কি দেখেছি, যে প্রথমে দেখেছিলাম যে অডস রেশিওর উপরের অংশে আমার থাকবে অডস অফ এক্সপোজার ইন ডিজিজ বা কেস গ্রুপ। সেটা আমরা কিভাবে পাবো, সেটা পাবো হচ্ছে a ডিভাইডেড বাই a প্লাস সি ডিভাইড বাই হচ্ছে সি ডিভাইডেড বাই a প্লাস সি, অর্থাৎ আমার হচ্ছে প্রপোর্শন অফ প্রপোর্শন ফর এক্সপোজ গ্রুপ আর হচ্ছে প্রপোর্শন ফর নন এক্সপোজ গ্রুপ, ঠিক আছে। তো এটা পেলাম হচ্ছে হচ্ছে অডস অফ এক্সপোজার, হ্যাঁ, এটা হচ্ছে ডিজিজ গ্রুপের জন্য অডস অফ এক্সপোজার। সেম ওয়েতে অডস অফ এক্সপোজার ইন নন ডিজিজ গ্রুপ বা কন্ট্রোল গ্রুপের জন্য হচ্ছে সরি হচ্ছে আমার কি হবে, a ডিভাইড বাই a প্লাস সি ডিভাইড বাই সি ডিভাইড হচ্ছে এটা হবে হচ্ছে এটা a ডিভাইড বাই a প্লাস সি হবে না, এটা হবে হচ্ছে b ডিভাইডেড বাই b প্লাস d, যে b ডিভাইডেড বাই b প্লাস d আর হবে d ডিভাইড বাই b প্লাস d, দুইটা ভুল বশত একই রকম চলে এসছে। তো আমার এইটা হবে হচ্ছে তোমার ডিজিজ গ্রুপের জন্য, আর নন ডিজিজ গ্রুপের জন্য এখানে a বাই a প্লাস সি হবে না, এখানে হবে b ডিভাইডেড বাই b প্লাস d, এখানে হবে d ডিভাইডেড বাই b প্লাস d। এটা হচ্ছে তোমরা একটু কারেকশন করে নেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার অডস রেশিও কি হবে, এইটা ডিভাইডেড বাই এইটা, অর্থাৎ a ডিভাইড বাই a প্লাস সি ডিভাইড বাই সি ডিভাইড বাই a প্লাস সি এটা, আর এখানে হবে তোমার b ডিভাইড বাই b প্লাস d ডিভাইড বাই d ডিভাইডেড বাই b প্লাস d। এখন দেখো আমরা যদি একটু কাটাকাটি করি তাহলে হচ্ছে দেখো এখানে a প্লাস সি কাটাকাটি যায়, b প্লাস d কাটাকাটি যায়, তাহলে আমরা উপরে কি পাচ্ছি a বাই সি ডিভাইডেড বাই b বাই d। এটাকে যদি আমরা হচ্ছে একটু হচ্ছে রিঅ্যারেঞ্জ করে লিখি, গুণ করে লিখি, তাহলে আমরা পাচ্ছি এডি বাই বিসি, অর্থাৎ অডস রেশিও আমরা পাচ্ছি হচ্ছে এডি বাই বিসি। যখন তোমাদের হচ্ছে সংখ্যা দেওয়া থাকবে বা যখন তোমরা স্টাডিটা করবা তখন তুমি পপুলেশন থেকে হচ্ছে আস্তে আস্তে যে এতজন আছে আমার স্যাম্পলে, এখানে আমি এতজনকে, আমার কেস গ্রুপ এতজন, আমার কন্ট্রোল গ্রুপ এই আমার কেস গ্রুপের এতজনের মধ্যে, সেক্ষেত্রে কেস গ্রুপ কন্ট্রোল গ্রুপ সাধারণত স্যাম্পল সাইজটা সেম থাকে, ঠিক আছে। তো কেস গ্রুপের মধ্যে হচ্ছে এতজন আমার এক্সপোজ, এতজন আমার নন এক্সপোজ, একটা সংখ্যা তো থাকবে। সেক্ষেত্রে এই এ এর জায়গায় সি এর জায়গায় বি এর জায়গায় ডি এর জায়গায় সব কিন্তু তোমার সংখ্যা বসবে, সংখ্যা বসে তুমি ক্যালকুলেট করবে। এই গেল আমার হচ্ছে ক্যালকুলেশন প্রসিজিওর। এখন হচ্ছে আসো আমার ইন্টারপ্রিটেশনে আসি, অর্থাৎ অডস রেশিও হচ্ছে আমি যে সংখ্যাগুলা বসিয়ে যে মান পাবো সে মানগুলো আমি কিভাবে ইন্টারপ্রিট করবো। তো ধরো এখন আমার প্রথমে অডস রেশিওর মান যদি সরাসরি 1 আসে, ক্যালকুলেশন করে আমার অডস রেশিও ওআর এর মান আসলো 1, সেক্ষেত্রে এটা কি মিন করবে, সেক্ষেত্রে এটা মিন করবে যে ডিজিজ আর এক্সপোজার এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ তোমার এক্সপোজিং যে ফ্যাক্টর সেটার উপস্থিতির কারণে যে ডিজিজ হয়েছে, ডিজিজের কোনো প্রভাব ডিজিজ হওয়ার ক্ষেত্রে এক্সপোজিং ফ্যাক্টরের কোনো প্রভাব নেই, ঠিক আছে।
আর যদি অডস রেশিও তোমার একের থেকে বড় হয়, অর্থাৎ 1.25 বা 1.35 বা 2 পয়েন্ট সামথিং, মানে মোট কথা একের থেকে বড় যদি হয়, সেক্ষেত্রে সেটা মিন কি করবে? সেটা মিন করবে যে অডস অফ ডিজিজ হচ্ছে অডস অফ ডিজিজের মানটা এক্সপোজ গ্রুপে বেশি হবে নন এক্সপোজ গ্রুপের থেকে, ঠিক আছে? আর যদি অডস রেশিওর মান একের থেকে ছোট হয়, সেম জিনিসই, শুধুমাত্র অডস অফ ডিজিজটা এক্সপোজ গ্রুপে তোমার ছোট হবে কার থেকে? নন এক্সপোজ গ্রুপের থেকে। তো আশা করি অডস রেশিও হচ্ছে মান বের করে তোমরা ইন্টারপ্রিটেশন গুলো এখন করতে পারবে। তো চলে যাই, যেহেতু এতক্ষণ ধরে কেস কন্ট্রোল স্টাডি অনেক পড়ালাম, তো সার সংক্ষেপ হিসেবে, ঠিক সার সংক্ষেপ না, মানে স্টেপ গুলা এখন তোমাদের আশা করি মানে ধরতে এবং বুঝতে সুবিধা হবে। তো প্রথম স্টেপে আমার যেটা আছে সেটা হচ্ছে সিলেকশন অফ কেসেস অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ আমার যে ডিজিজ লোকগুলো আছে বা হচ্ছে যেই স্টাডি পপুলেশনটা আছে সেখান থেকে হচ্ছে আমরা সুন্দরভাবে যাদের ডিজিজ আছে আর যাদের ডিজিজ নেই তাদেরকে দুইটা গ্রুপে আলাদা করে ফেললাম, অর্থাৎ কেস গ্রুপ আর কন্ট্রোল গ্রুপ। তারপরে আমরা কি করলাম? ম্যাচিং করলাম। ম্যাচিং বলতে হচ্ছে যে হচ্ছে এইজের বেসমেন্টে যে হচ্ছে সেম এজ গ্রুপের লোকগুলাকে আমরা একসাথে নিলাম, বা হচ্ছে সেম এরিয়ার লোকগুলাকে আমরা একসাথে নিলাম, বা সেম মেল গুলোকে একসাথে নিলাম, বা ফিমেল গুলোকে একসাথে নিলাম, ম্যাচিং করে নিলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা মেজারমেন্ট অফ এক্সপোজার, অর্থাৎ হচ্ছে আমরা ওই যে দুই ধরনের যে মেজারমেন্ট পেয়েছি, ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট আর হচ্ছে আর হচ্ছে আরেকটা কি ছিল আমার, হচ্ছে হ্যাঁ ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট, যেটা ছিল মেজারমেন্ট অফ এক্সপোজার, মানে ডিজিজ নন ডিজিজ, হচ্ছে এক্সপোজিং হচ্ছে এক্সপোজ গ্রুপ নন এক্সপোজ গ্রুপ, হচ্ছে কেস গ্রুপে এক্সপোজ গ্রুপ নন এক্সপোজ গ্রুপ, কন্ট্রোল গ্রুপে এক্সপোজ গ্রুপ নন এক্সপোজ গ্রুপ, এদের যে ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট আমরা করেছিলাম সেই মেজারমেন্ট গুলা, ঠিক আছে? তারপরে আমরা কি করব? অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন করব। অ্যানালাইসিস কিভাবে করব? ওই যে অডস রেশিও টুলের মাধ্যমে আমরা অ্যানালাইসিস করব। অডস রেশিও টুলের মাধ্যমে অ্যানালাইসিস করার পরে আমরা ইন্টারপ্রিটেশন করব, অর্থাৎ ব্যাখ্যা করব যে আমার হচ্ছে যে তোমার হচ্ছে এক্সপোজার যেটা আছে, এক্সপোজিং ফ্যাক্টর যেটা আছে সেটা আমার ডিজিজটাকে কিভাবে প্রভাবিত করছে, ঠিক আছে? আচ্ছা, তো আলটিমেটলি আমরা যদি কেস কন্ট্রোল স্টাডির হচ্ছে একটা সামারি চাই যে আসলে অ্যাট এ গ্লান্স কি ঘটছে বিষয়টাতে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে বর্তমানে আমরা কেস আর কন্ট্রোল গ্রুপকে আমরা অ্যাসেম্বল করি আউটকামের বেসে, এখানে অর্থাৎ ডিজিজের বেসে কেস এবং কন্ট্রোল গ্রুপকে আমরা একত্র করি। তারপরে হচ্ছে আমরা চলে যাই পাস্ট ইনফরমেশন নেওয়ার জন্য, যে ডাটা কালেক্টেড অন রিস্ক ফ্যাক্টর থ্রু ইন্টারভিউ অর মেডিকেল রেকর্ডস, হচ্ছে ইন্টারভিউ বা মেডিকেল রেকর্ডের মাধ্যমে আমরা রিস্ক ফ্যাক্টর হচ্ছে ওই কেস গ্রুপ আর কন্ট্রোল গ্রুপের মধ্যে ছিল কিনা সেটা করে ডাটা কালেক্ট করি। তো ডাটা কালেক্ট করার পরেই তো তারপরে হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্যাল সব কাজকর্ম, অর্থাৎ অ্যানালাইসিস, তোমার ফ্রিকোয়েন্সি মেজার করা, তারপরে হচ্ছে অ্যানালাইজিং টুল দিয়ে অ্যানালাইসিস করে সবশেষে ইন্টারপ্রিট করা। তো মোটামুটি আমার কেস কন্ট্রোল স্টাডিতে হচ্ছে এই হলো আমার সামারি, ঠিক আছে? তো এখন সব স্টাডি বা সবকিছুরই হচ্ছে ভালো দিক এবং মন্দ দিক থাকে, বা হচ্ছে একটা উইক পয়েন্ট থাকে, একটা স্ট্রং পয়েন্ট থাকে। তো সেক্ষেত্রে আমরা অ্যাট এ গ্লান্স হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলা একটু দেখে নিই কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে। তো অ্যাডভান্টেজ যদি আমরা দেখতে যাই কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এই কেস কন্ট্রোল স্টাডিটা সাধারণত আমার রেয়ার ডিজিজের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্টাডি ফর রেয়ার ডিজিজ, দ্যাট ইজ কেস কন্ট্রোল স্টাডি, ঠিক আছে? আর যদি আমি শর্ট টাইমিং এর জন্য হচ্ছে এই স্টাডিটা সাধারণত আমার শর্ট টাইম লাগে, কারণ হচ্ছে আমি সরাসরি ডিজিজ নন ডিজিজ লোক নিয়ে কাজ শুরু করি, তাদেরকে ইন্টারভিউর মাধ্যমে বা হচ্ছে তোমার হচ্ছে ক্লিনিক্যাল রেকর্ডের মাধ্যমে আমরা তার পাস্ট ইনফরমেশন জেনে সরাসরি কাজ করে ফেলি, ঠিক আছে? তো আমার এখানে টাইমিংটা কম লাগে। তো আর এক্ষেত্রে মোর দেন ওয়ান রিস্ক ফ্যাক্টর আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আমার অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ যদি আমি দেখি কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার কিছু প্রবলেম ফেস করতে হয় কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে। তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে রিকল বায়াস। রিকল বায়াস বলতে কি বোঝাচ্ছে? যেমন আমি বলেছি যে আমার কিন্তু ডিজিজ গ্রুপ নন ডিজিজ গ্রুপকে আমরা ইন্টারভিউইং করি, হ্যাঁ? তো ইন্টারভিউইং একটা পদ্ধতি হচ্ছে ইন্টারভিউইং করা ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে। তো ইন্টারভিউইং যখন আমি করব তখন
হয়তো আমি একজন মহিলাকে সাপোজ যে একটা ক্যান্সার আছে, যেটা হচ্ছে বা হচ্ছে একটা ডিজিজ আছে, যে ডিজিজটা একটা স্পেসিফিক কন্ট্রাসেপটিভ পিল গ্রহণ করলে ওই ডিজিজটা, ওই রেয়ার ডিজিজটা হয়ে থাকে। তো আমি যখন আমার ওই ডিজিজ ওমেনটাকে হচ্ছে আমি নিলাম, ঠিক আছে, আর ডিজিজ ওভেনটাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে কন্ট্রাসেপটিভ পিল কি পূর্বে ইউজ করতেন, বা হচ্ছে সেক্ষেত্রে আপনি কত ডিউরেশন বা হচ্ছে কত সময় ধরে সেটা ইউজ করেছিলেন। ঠিক আছে, হয়তো দেখা যাবে সে হয়তো তার এত আগে ইনফরমেশন ঠিক মতো রিকল করতে পারছে না, মনে করতে পারছে না। সেক্ষেত্রে হচ্ছে সে আনুমানিক একটা বায়াসনেস তার মধ্যে কাজ করে, তার মতো করে একটা অ্যান্সার দিয়ে দেয়। সেক্ষেত্রে এই যে বায়াসনেসটা আমার কাজ করছে বা প্রবলেমটা কাজ করছে, এটা হচ্ছে আমার রিকল বায়াস। ঠিক আছে, তারপরে যেটা আসে সেটা হচ্ছে সিলেকশন বায়াস। ঠিক আছে, সিলেকশন বায়াস হচ্ছে যেমন আমরা যখন স্টাডি পপুলেশন থেকে আমরা যখন হচ্ছে কেস গ্রুপ কন্ট্রোল গ্রুপ নিচ্ছি, যখন আমি কন্ট্রোল গ্রুপটা নিচ্ছি, ঠিক আছে, নন ডিজিজ গ্রুপটা যে নিচ্ছি, সেই গ্রুপটা আমার হচ্ছে আমার পপুলেশনের পুরোপুরি রিপ্রেজেন্টেটিভ নাও হতে পারে। সেক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে আমার মধ্যে একটা বায়াসনেস কাজ করতে পারে, যেহেতু এটা নন ডিজিজ গ্রুপ। ঠিক আছে, তো এরকম ভাবে হচ্ছে সিলেকশন বায়াস আমার করতে পারে কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে। এরকম ধরনের সিলেকশন বায়াস করতে পারে। তারপরে এই কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে আমরা সাধারণত একটা সময়ে এট এ টাইম একটা ডিজিজই কনসিডার করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ অনলি ওয়ান ডিজিজ ক্যান বি কনসিডার্ড এট এ টাইম। তো এইটাও হচ্ছে কেস কন্ট্রোল স্টাডির একটা ডিসঅ্যাডভান্টেজ বা উইকনেস। ঠিক আছে, তো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের কেস কন্ট্রোল স্টাডি। হচ্ছে মোটামুটি আশা করি তোমাদের কেস কন্ট্রোল স্টাডিটা ভালো লেগেছে। তো কেস কন্ট্রোল স্টাডির উপরে এই ছিল ক্লাস। তো আশা করি কেস কন্ট্রোল স্টাডি তোমাদের বুঝতে সমস্যা হবে না। তোমরা অবশ্যই স্লাইড গুলো খুব মনোযোগ দিয়ে দেখবে। হচ্ছে আর হচ্ছে এটার উপরে হচ্ছে তোমরা রেফারেন্স যে তোমাদের বইগুলো আছে বা হচ্ছে বিভিন্ন রেফারেন্স বুকই বলো বা হচ্ছে বিভিন্ন ডকুমেন্টারি বলো, সেগুলো হচ্ছে তোমরা দেখবে। সেক্ষেত্রে তোমাদের কনসেপশন আরো ক্লিয়ার হবে, আরো বেশি উদাহরণ দেখবে হয়তো সেক্ষেত্রে। তো এই হচ্ছে কেস কন্ট্রোল স্টাডির উপরে ক্লাস। কেস কন্ট্রোল স্টাডির উপরে আমি একটা ক্লাসই হবে। কোর্ট স্টাডিতে তোমাদের সম্ভবত একাধিক ক্লাস ছিল, তো কেস কন্ট্রোলে এই একটা ক্লাসই। তো সামনের দিন আমি হচ্ছে এপিডেমিওলজিক্যাল যে স্টাডিগুলো আছে তার মধ্যে হয়তো নতুন কোনো স্টাডি হয়তো হচ্ছে আবার হচ্ছে নিয়ে আসবো তোমাদের সামনে আগামী ক্লাসে। তো আমার ক্লাসটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, আর হচ্ছে আমন্ত্রণ জানাচ্ছি যে আগামী ক্লাস দেখার জন্য। তো আজকে ক্লাস এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।